প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম আরেক গডফাদার। শুরু করছি প্রথম অংশ। ১। মাসুদ রানা ঢাকায় থাকতে বিসিআই হেডকোয়ার্টারে প্রায় উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়। সবাই অপেক্ষা করে কখন কার সঙ্গে খুনসুটি করবে, কিংবা হঠাৎ বেসুরে গলায় কোন গান গেয়ে কোনো গান গেয়ে বা শেক্সপিয়ারের কোনো নাটকের আবেগঘন দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দেবে। উর্বর মস্তিষ্কে নতুন নতুন আইডিয়া গিজগিজ করছে, ফলে সময় কাটানোর এইসব আয়োজন কখনো একঘেয়ে লাগে না। তবে অদ্ভুতই বলতে হবে, ওর নিজের একঘেয়েমি আরও বরং গভীর হতে থাকে। কি ব্যাপার? ব্যাপার হলো, নিজের একঘেয়েমি দূর করবার জন্য এসব করে রানা। সেটা শুরু হয় হাত যখন খালি থাকে, অর্থাৎ ওর হাতে যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকে না। ভয় পাওয়ার পরিবেশ আর চমকানোর ক্ষেত্র দরকার ওর। দরকার বিপদে ঝাঁপিয়ে পড়বার পরিস্থিতি, আর মৃত্যুর মুখোমুখি হওয়ার সুযোগ। ওর জিনের মধ্যে আছে রোমাঞ্চিত হওয়ার প্রবণতা, অশুভ শক্তির জ্বর উৎপাটনের দীর্ঘ প্রত্যয়। এসব থেকে বেশি দিন দূরে সরিয়ে রাখলে স্রেফ অসুস্থ হয়ে পড়বে রানা। সময়টা বন্ধা যাচ্ছে। আজ প্রায় 3 সপ্তাহ হতে চলল 9টা-5টা অফিস করে রানা ক্লান্ত। বন্ধু বান্ধব আর সহকর্মীদের নিয়ে কত আর মেতে থাকা যায়। তাই 1 সপ্তাহ ধরে নিজের কামরা ছেড়ে প্রায় বেরোচ্ছেই না। ওর এই করুণ অবস্থা দেখে প্রাইভেট সেক্রেটারি কাকলি দরজার নেম প্লেটে মাসুদ রানার উপর সাদা চক দিয়ে যোগ করেছে খরা পীড়িত। আজও প্রায় সারাটা দিন শুধু কফি খেয়ে আর টেবিলে তোলা পা নাচিয়ে কাটিয়ে দিচ্ছে রানা। তবে অলস মস্তিষ্কে যার বাসা বাঁধার কথা, সে শুধু বাসাই বাঁধেনি, ওকে একটা কুবুদ্ধিও জুগিয়েছে। সেজন্যই একটা অস্থিরতা অনুভব করছে ও। তবে বারবার চোখ বুলালেও ঘড়ির কাঁটা দ্রুত ঘোরে না। ছুটি হতে এখনো 1 ঘন্টা দেরি। পিপ পিপ। বাঁকা চোখে ইন্টারকমের দিকে তাকালো রানা। আরও 2-3 বার বাজতে দিল ওটাকে। তারপর কিরোডল থেকে রিসিভার তুলল রানা। ইলোরা, বিসিআই চিফ মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত রাহাত খানের প্রাইভেট সেক্রেটারি সে। বস বলে গেছেন তিনি না ফেরা পর্যন্ত অফিসেই থাকবে তুমি। বলে গেছেন তার মানে অফিসে বস নেই? না। জানতে পারি? ডাইনি থুরি। ডার্লিং ইলোরা, কোথায় গেছেন তিনি? জবাবে কিছু না বলে অদ্ভুত একটা শব্দ করল ইলোরা, যেন ঢেকুর তুলল। তারপর যোগাযোগ কেটে দিল। ব্যাপারটা কি হলো চিন্তা করছে রানা। বস বাইরে যাওয়ার আগে ইলোরাকে বলে গেছেন তিনি না ফেরা পর্যন্ত তার প্রিয় শিষ্য যেন বেরিয়ে না যায়। কেন? তবে কি? নো, দিস ইজ টু আর্লি টু গেস। তবে সোহেলের অবশ্য জানবার কথা আসলে কি ঘটছে বা ঘটবে। ইন্টার রকমের রিসিভার তুলে প্রিয় বন্ধুর নম্বর টিপল রানা। অপর প্রান্তে পারভিন ধরল, সোহেলের প্রাইভেট সেক্রেটারি। সোহেল ভাই, উনি তো নেই। নেই? কোথায় গেছে? কখন? গেছেন তো সেই দুপুর 12টায় বসের সঙ্গে। কোথায় গেছেন তা তো আমি বলতে পারবো না। যোগাযোগ কেটে দিয়ে ভাবছে রানা। একবার ইচ্ছে হলো পাশের ঘর থেকে কাকুলিকে ডেকে জিজ্ঞেস করে সে কিছু জানে কিনা। এই সময় বিদ্যুৎ চমকের মতো সন্দেহটা জাগলো মনে। ওটা কি ঢেকুর তুলবার শব্দ ছিল, নাকি কাঁদছিল ইলোরা? আবার বোতামে চাপ দিল রানা। ইলোরা, সিরিয়াসও, তবে সুর নরম। বলছি, ধরা গলা। কি হয়েছে তোমার ইলোরা? রানা উদ্বিগ্ন। তুমি কি কাঁদছো? অপর প্রান্তে ইলোরা কথা বলছে না। কথা বলো প্লিজ, অনুরোধ করলো রানা। কি হয়েছে বলো আমাকে। ইলোরা এবার ফুফিয়ে কেঁদে উঠল। রানা,
একটু সামলে নিয়ে বলল ইলোরা। অন্যান্য আমাদের অনন্যা অনন্যা মারা গেছে। হোয়াট? ঘুষির মতো লাগায় ঝাঁকি খেল রানা। কি বললে? হ্যাঁ, অনন্যা নেই। ট্রেনিং শেষ করে নতুন এসেছে, বয়সে সবার ছোট, আর এসে সবার মন জয় করে নিয়েছিল অনন্যা রায়হান। কিভাবে মারা গেল? কোথায়? ইতিমধ্যে নিজেকে অনেকটাই সামলে নিয়েছে ইলোরা। কিভাবে মারা গেছে? খুন হয়েছে। কোথায় জানি না। সোহেলকে নিয়ে বস কোথায় গেছেন তাও জানে না। ওরা এয়ারপোর্টে গেছেন অনন্যার লাশ রিসিভ করতে। কি করে জানলে? একটু থেমে জবাব দিল ইলোরা। বসের চেম্বার থেকে খালি কাপ পিরিচ নিয়ে বেরিয়ে আসছি, এই সময় বসকে কথাটা বলতে শুনলাম। কি কথা? বস সোহেলকে বললেন, তোমরা আমার সন্তানের মতো সোহেল, তোমাদের কারো লাশ রিসিভ করতে আমি এয়ারপোর্টে যাব না তো কে যাবে? এই খুনের বদলা নেওয়া হবে। তার আগে যাদের লাশ তাদেরকে বুঝিয়ে দিয়ে আসি, চলো। রাত 8টা বাজতে চলেছে। নিজের অফিস কামরায় অস্থির পায়ে পায়চারি করছে রানা একা। কাকুলি অবশ্য থাকতে চেয়েছিল, কখন কি দরকার হয়, তাছাড়া সঙ্গ দেওয়াও হবে। কিন্তু 6টা বাজতে তাকে একরকম জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে রানা। গোটা অফিস প্রায় খালি বলা চলে। 6তলায় আছে রানা আর পারভিন, 7তলায় আছে ইলোরা। অবশ্য 2 ফ্লোরেই সিকিউরিটি গার্ডরা টহল দিয়ে বেড়াচ্ছে। সোহেল বা বস দুজনের কেউই ফেরেনি এখনো। রাহাত খান অবশ্য আধ ঘন্টা আগে টেলিফোন করেছিলেন ইলোরাকে, বলেছেন তার ফিরতে আরো কিছুটা দেরি হবে। রানাকে যেন অবশ্যই বসিয়ে রাখা হয়। অনন্যা রায়হানের কচি প্রাণবন্ত চেহারাটা, কৌতূহল উপচে পড়া চোখ জোড়া মনের দরজায় ফুটে উঠতে দেখছে রানা। কি এক বেদনায় মোচড় দিয়ে উঠছে বুকটা। 8:30টার সময় অপেক্ষার অবসান ঘটল। ইন্টারকমে ইলোরা বলল, রানা, বস তোমাকে ডাকছেন। নিজের অফিসে তালা লাগিয়ে সিঁড়ি বেয়ে 7তলায় উঠে এলো রানা। বুকের ভিতরটা টিপ টিপ করছে, ঢিপ ঢিপ করছে। আউটার অফিসে ব্যস্ত দেখা গেল ইলোরাকে। কম্পিউটারের উপর চোখ রেখে টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছে। রানা ঢুকতে চোখের ইঙ্গিতে চেম্বারের দরজাটা দেখিয়ে দিল। চেম্বারে ঢুকে কি দেখতে হবে রানা জানে না। রাহাত খান আজ কালো স্যুট পরেছেন। বাইরে থেকে ফিরে একটা ফাইল খুলে ডেস্কে বসেছেন প্রায় 10 মিনিট হলো। অথচ আক্ষরিক অর্থেই সেই থেকে এক চুল নড়েননি তিনি। খোলা ফাইলে নিবদ্ধ দৃষ্টিও স্থির। চোখ দুটো যেন নড়াচড়া করতে ভুলে গেছে। তার বসবার ভঙ্গিটাও অন্যান্য দিনের চেয়ে আলাদা। রিভলভিং চেয়ারটায় কেমন যেন ডুবে আছেন। ক্লান্ত দেখাচ্ছে তাকে। আসল বয়সটাই ভাঁজ আর রেখা নিয়ে ফুটে আছে চেহারায়। সামনে সোহেল বসে আছে, কিন্তু ওর অস্বস্তি সম্পর্কে তিনি যেন সচেতন নন। সোহেলও বিমর্ষ, তবে জানে এরকম পরিস্থিতিতে সচেতন থাকাটা জরুরি। বসের দিকে সরাসরি তাকিয়ে নেই, এমনকি চোরা চোখেও তাকাচ্ছে না। দৃষ্টি স্থির রেখেছে ডেস্কের ঠিক মাঝখানে। বস এক চুল নড়লেও টের পাবে সে। কখন কি বলেন শুনবার জন্য চোখের মতো ওর কান দুটো খাড়া হয়ে আছে। এই সময় দরজায় নক করে ভিতরে ঢুকলো রানা। মুখ তুলে তাকালেন রাহাত খান। ওকে দেখে তার চেহারায় সূক্ষ্ম কিছু পরিবর্তন ঘটল। চোখে ধরা পড়ে কি পড়ে না, এমনি ধীর গতিতে খাড়া হয়ে হলো শিরদাঁড়া। ফলে ডুবে থাকবার ভাবটা অদৃশ্য হলো। মুখে রেখার ভাঁজগুলো গভীরতা হারালো। বয়সের ছাপ সেই অনুপাতে কমে এলো। আলোর ঝিলিক খেললো চোখের তারায়। দৃষ্টিতে ফিরে এলো সজীবতা। আর রানা দেখলো বস ওর দিকে
অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছে তাকিয়ে আছেন। তারপর জলদ গম্ভীর কণ্ঠে বললেন, বসো। মাথা ঝাঁকিয়ে দম দেয়া পুতুলের মতো বসল রানা। অনন্যার মধ্যে আমি তোমার কিছু কিছু গুণ দেখতে পেয়েছিলাম, বললেন রাহাত খান। তারপর হঠাৎ ব্যস্ত হয়ে ডেস্কে কি যেন খুঁজতে শুরু করলেন। রানা সন্দেহ করল বস সম্ভবত নিজেকে সামলে রাখবার চেষ্টায় ব্যস্ততার আশ্রয় নিচ্ছেন। আবেগের কাছে পরাজয় মানতে রাজি নন কিছুতেই। প্রচুর কাগজপত্র, এক গাদা টুকিটাকি স্টেশনারি আর এটা সেটা ইলেকট্রনিক ইকুইপমেন্টের ভিড় থেকে টোবাকো পাইপ আর তামাক ভর্তি পাউচটা খুঁজে নিয়ে আরেকবার রানার দিকে তাকালেন রাহাত খান। কিছু বলতে গিয়েও পারলেন না। 2 সময় নিয়ে পাইপে তামাক ভরছেন রাহাত খান। ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় পাওয়া গেছে তাকে 3 দিন হলো। দীঘায় সৈকতে ভেসে এসেছে লাশটা। সোহেলের দিকে তাকালেন তিনি। বাকিটুকু তুমি বলো। অনন্যাকে টর্চার করে মারা হয়েছে। ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো সোহেল। পুরানো পদ্ধতি, কথা বলতে রাজি না হওয়া পর্যন্ত একজন লোককে পানির তলায় চেপে ধরে রাখা। তার মানে মুখ না খুলে আত্মহত্যা করেছে অনন্যা। আবার তার তরুণ তাজা চেহারাটা ভেসে উঠল রানার চোখের সামনে। অনুভব করলো বুকের ভিতর একটা কষ্টকর ভার গড়াগড়ি খাচ্ছে। মাসুদ ভাই বলতে অজ্ঞান ছিল ছেলেটা। ওর অনেক আচরণ প্র্যাকটিস করতো সে। জানতে পেরে মাস তিনেক আগে খুব ধমকেছিল রানা। বলেছিল নিজেকে সবার চেয়ে আলাদা করে গড়ে নিতে পারাটাই কৃতিত্ব। ওদিকে কি করছিল অনন্য? সারা দুনিয়ার ড্রাগ ব্যবসাতে বিরাট একটা পরিবর্তন ঘটেছে। একদিনে নয়, গত 3 বছর ধরে ঘটেছে ব্যাপারটা। এ বিষয়ে আমরা একটা গবেষণা চালিয়েছি। এই গবেষণার সূত্র ধরেই অনন্যকে পাঠানো হয়েছিল। কথা ছিল ভারতের পশ্চিম উপকূল, পাকিস্তান আর আফগানিস্তান কাবার করবে সে। কিন্তু পশ্চিম উপকূলের 1000 মাইল পূবে দীঘায় সে কি করছিল? এটা একটা রহস্যই। আমাদের হাতে কোনো ক্লু আছে? জানতে চাইল রানা। আছে, তবে সেটাকে ক্লু না বলে ধাঁধা বলাই ভালো, বলল সোহেল। দীঘা থেকে একটা চিঠি পেয়েছি আমি। আমার ছদ্মনামে অনন্যই পাঠিয়েছিল। কি লিখেছিল চিঠিতে? মাথা নাড়ল সোহেল। কিসের চিঠি? মাত্র একটা শব্দ, রাত্রি। রানা বিড়বিড় করল, রাজীব ত্রিপাঠী? কিছু বলেনি। কিছু বললি? জিজ্ঞেস করলো সোহেল। বছর 4-5 আগে একজন তথাকথিত ভগবান বেশ খানিকটা হইচই ফেলে দিয়েছিল ওই মেদিনীপুরেই, দীঘার কাছাকাছি। জায়গাটার নাম যেন কি? হ্যাঁ, মনে পড়েছে, রামনগর। তোর মনে নেই? মাথা নাড়ল সোহেল। তুমি বলো, বললেন রাহাত খান। একজন ঋষি, বলল রানা। শুধু পণ্ডিত নন, তপস্বীও। ধ্যান করতেন। অস্পষ্টভাবে মনে পড়ছে এসব, স্যার। বোধহয় তার অলৌকিক ক্ষমতা আছে বলেও দাবি করা হয়েছিল। সোহেল আর রাহাত খানের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রিসার্চ সেলের রিপোর্ট পাওয়ার পর গোটা ব্যাপারটাকে আমরা অন্য দৃষ্টিতে দেখছি, বললেন বস। আমরা অবশ্যই প্রতিশোধ নেব, তবে সেটা নিজস্ব পদ্ধতিতে। সোহেল, গো অ্যাহেড। আয়, বলে চেয়ার ছাড়ল সোহেল। আমাদের গবেষণার ফলাফলটা দেখাই তোকে। সোহেলের পিছু নিয়ে বসের ডেস্কে পাশ কাটালো রানা। চেম্বারের পিছন দিকে এসে একটা পর্দা সরালো সোহেল। ভিতরে ছোট একটা অন্ধকার অডিটোরিয়াম দেখা যাচ্ছে।
রানাকে বসতে বলে বোতাম টিপে প্রজেক্টর চালু করলো সে। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে রানার পাশের চেয়ারটায় বসলেন রাহাত খান। সামনের দেওয়াল জোড়া মানচিত্রে দেখানো হয়েছে পশ্চিম গোলার্ধের ড্রাগ ট্রাফিক, বিপুল পরিমাণে হেরোইন কোত্থেকে এসে কোথায় ঢুকছে। এরপর আমেরিকার মানচিত্র, 52টা রাজ্যে প্রভাবশালী মাফিয়া ড্রাগ ডিলারদের বর্তমান সংখ্যা 71। গত 3 বছরে ঠিক এই 71 জন ড্রাগ ডিলারই খুন হয়েছে। সংখ্যাটা শুরু হয়েছে 2 থেকে। একের পরিবর্তে লাল রঙের বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। খুঁটিনাটি কিছু ব্যাপার ব্যাখ্যা করবার পর সোহেল বলল, মূল ছবির এটা ছোট একটা অংশ মাত্র। বোতামে চাপ দিয়ে ক্লিক করলো সোহেল। স্ক্রিনে দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র দেখা গেল। হংকং, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বার্মা, বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান আর আফগানিস্তান, এই 16টা দেশকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে আছে 10টা দেশ। এই দেশগুলোর মাফিয়া ড্রাগ ডিলারের সর্বমোট সংখ্যা 150। প্রায় সবাই সাবেক ডিলারদের সরিয়ে দিয়ে নিজেদের আসন পাকাপোক্ত করে নিয়েছে। মানচিত্রে এইসব দেশের ড্রাগ রুট বা ড্রাগ ট্রাফিক তীরচিহ্ন এঁকে দেখানো হয়েছে। বেশিরভাগ তীরই বিদ্ধ করেছে বাংলাদেশকে। উপকূল প্রায় অরক্ষিত হওয়ায় ট্রানজিট পয়েন্ট হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার মাফিয়া ড্রাগ ডিলাররা বাংলাদেশকে আদর্শ বলে মনে করে, বলল সোহেল। এশিয়ার দ্বিতীয় গ্রুপ তৈরি হয়েছে বাকি 5টা দেশকে নিয়ে, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান আর আফগানিস্তান। এসব দেশের মাফিয়া ড্রাগ ডিলারদের সংখ্যা 200-রও বেশি। গত 3 বছরে আন্ডারওয়ার্ল্ডে অভ্যুত্থান ঘটিয়ে মাথা তুলেছে তারা। আবার ক্লিক করলো সোহেল। স্ক্রিনে এবার ইউরোপকে দেখা যাচ্ছে। মানচিত্রে আঁকা রুটগুলোর সঙ্গে ট্রেন বা প্লেনের কোনো সম্পর্ক নেই। এগুলো অ্যাফিম পাচারের চিহ্নিত পথ। পথটা ছুঁয়ে গেছে পালার্মো, নেপলস, এথেন্স, বেলগ্রেড, বার্সেলোনা, মার্সেই আর মিউনিককে। বোতাম টিপে মার্সেই শহরটাকে বড় করে দেখালো সোহেল। ভূমধ্যসাগরের কোল ঘেঁষে বিশাল এক শিল্প সমৃদ্ধ অঞ্চল। মার্সেই হলো হেরোইন প্রসেস করার পুরানো সেন্টার। শহরটা কর্সিকানদের দখলে। স্বভাবতই ড্রাগ ব্যবসাটাও পৃথিবীর অন্যান্য এলাকার মতো এখানেও বাইরে রহস্যময় একটা শক্তির সাহায্য নিয়ে পুরানো ব্যবসায়ীদের সরিয়ে নতুন ব্যবসায়ীরা উঠে আসবার চেষ্টা করে। কিন্তু মার্সেইতে তারা সুবিধা করতে পারেনি। কর্সিকান ড্রাগ ডিলারদের খুন করা সম্ভব হয়নি। হামলা ঠেকিয়ে দিয়ে দিব্যি বেঁচে বসতে আছে তারা। কিন্তু ওখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, তাই ব্যবসাটা উঠে এসেছে এখানে। মার্সেইয়ের বদলে স্ক্রিনে চলে এলো জার্মানির মিউনিক। এবার মিউনিকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হয়। মিউনিকে আছে কয়েক হাজার বিদেশি কারখানা, শ্রমিক, বেশিরভাগ আফগান আর তুর্কি। আফিম তাদের মাধ্যমেই ঢোকে ওখানে। মার্সেইয়ের ব্যবসা মিউনিকে চলে আসার পর আন্ডারওয়ার্ল্ডে বিরাট একটা আলোড়ন উঠল। সবাই টের পেল অন্যান্য জায়গার মতো এখানেও কিলিং শুরু হয়ে যাচ্ছে। পুরানো ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে উঠে আসবে নতুন ড্রাগ লর্ডরা। কিন্তু সেটা ঘটল না হঠাৎ করে জার্মান পুলিশের নারকীটিক বিরোধী তৎপরতার কারণে। বহু বছর পর এই প্রথম হেরোইন ট্রাফিকের পার্টনার হয়ে উঠল বহুমুখী চোতের মতো। একদিকে পুরানো মাফিয়ার ডনরা নিজেদের ক্ষমতা আর প্রভাব ধরে রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর একদিকে অল্প যে 2-1 জন নতুন উঠে এসেছে তারা পুরানো কন্ট্রাক্টরদের উপর ভরসা রাখতে পারছে না। তাই সবাই এখন নতুন কন্ট্রাক্টরদের তৈরি নতুন রুট পাবার আশায় অপেক্ষা করছে। আর এখানেই আমাদের সুযোগ। বুঝতে পারছি, আসলে তুই কি বলতে চাস? বাধা দিয়ে বলল রানা। সমস্যাটাকে বাইরে থেকে নাড়াচাড়া না করে মাফিয়ার সামনে
নিজেকে আমি একজন ড্রাগ ডিলার হিসেবে দাঁড় করাবো, যার কাছে নিরাপদ একটা ড্রাগ রুট আছে? দ্যাটস রাইট, তুমি ঠিক ধরেছ। এই প্রথম মুখ খুললেন রাহাত খান। অনুপ্রবেশকারী হিসেবে ঢুকবে না তুমি, মাফিয়ার একজন প্রিয় পার্টনার হিসেবে ওদের আমন্ত্রণ আদায় করতে হবে তোমাকে। তবে আমি পরে ব্রিফ করছি, তার আগে সোহেলকে শেষ করতে দাও। আমাদের রিসার্চের সারমর্ম হলো দুনিয়ার ড্রাগ ব্যবসা একজনের হাতে চলে গেছে। সঙ্গে সঙ্গে শুরু করলো সোহেল। আমরা জানতে পেরেছি তার ঘাঁটি যুক্তরাষ্ট্রে। ৭১ জনের একজন সে। আমরা বলছি ১ নম্বর, আর এক গডফাদার। না, তার পরিচয় জানা যায়নি। ওই লোকের সংগঠনটা কেমন বা ঠিক কোথায় তাও আমরা জানি না। তবে জানি নতুন মাফিয়ার ড্রাগ লর্ডরা তার সাহায্য পেয়েই উঠে এসেছে। এও জানি যে সবাই এই সম্রাটকে নিয়মিত লাভের বকরা দেয়। আরেকটা কথা রানা, টাকার হিসেবে ব্যবসাটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তুরস্কের কুর্দি এলাকায় একজন কৃষক ১০ কিলো বা ২০ পাউন্ড আফিম ১৬৫০ লিরায় বিক্রি করে। এটা $১১০ সমান। এই আফিমই প্রসেসিংয়ের মাধ্যমে হেরোইনে রূপান্তরিত হয়ে আমেরিকার রাস্তায় পৌঁছানোর পর মূল্যটা বেড়ে দাঁড়ায় প্রায় $১ কোটি। জোরে একটা নিঃশ্বাস ফেলল। ব্যাস, মোটামুটি এই। প্রজেক্টর অফ করে দিয়ে অডিটোরিয়াম থেকে বসের মূল চেম্বারে ফিরে এলো ওরা। নিশ্চয় আগে থেকে বলা ছিল। ১০ সেকেন্ডের মধ্যে নক করে ভিতরে ঢুকলো বিসিআই টেকনিক্যাল ডিপার্টমেন্টের চিফ প্রফেসর শামশের আলী। আসুন, বসুন বলে তাকে একটা চেয়ার দেখিয়ে দিলেন রাহাত খান। তারপর রানার দিকে তাকালেন। তুমি কাজ শুরু করবে প্রথমে ভারত, তারপর তুরস্ক থেকে। ও, একজন তুর্কি সেজে যাচ্ছে আমি, স্যার? হ্যাঁ, কারণ তুরস্ক হলো ইউরোপিয়ান আফিমের ডিপো। কোর্সিকানরাও ওখান থেকে তাদের কাঁচামাল সংগ্রহ করে। তাছাড়া তুরস্কের আফিম মানের দিক থেকেও দুনিয়ার সেরা। বসের বক্তব্য মন দিয়ে শুনছে রানা। পাইপটা নতুন করে ধরালেন রাহাত খান। চোখ তুলে রানাকে একবার দেখে নিলেন। মাফিয়া যে কোনো তুর্কি কথা শুনবে, বললেন তিনি। শুধু কুর্দি এলাকায় নয়, তুরস্কের প্রায় সব জায়গায় অ্যাফিমের চাষ হচ্ছে। বর্তমান সাপ্লাইয়ারদের সঙ্গে না জড়ালেও পারো তুমি। প্রফেসর শামশের আলীর দিকে তাকালো রানা। কিরকম মেকআপ লাগবে প্রফেসর? খুব বেশি নয়। আপনার বাড়ি যদি বন্দরনগরী ইজমিরে হয়, ওখানে ফসা লোকদের ভিড়ে প্রচুর শ্যামলা লোকজনও দেখতে পাওয়া যায়। কুর্দি ছাড়াও বেশ কিছু উপজাতির মানুষ অনেকটা আমাদের মতোই দেখতে। হাইট ঠিক আছে, কিন্তু নাক? প্রশ্ন করল রানা। হ্যাঁ, আপনার নাকের ব্রিজটা একটু গড়ে নিতে হবে, আর হেয়ার স্টাইল বদলে দেব। গালের রেখাগুলো আর একটু স্পষ্ট করব, ব্যাস। ইজমিরের বাচনভঙ্গি দেখার জন্যে কয়েকটা টেপ জোগাড় করা হয়েছে, জানালো সোহেল। সব ব্যবস্থাই করা হয়েছে, বললেন রাহাত খান। তবে ছোট কয়েকটা সমস্যার এখনো কোনো সমাধান পাওয়া যায়নি। আগ্রহ নিয়ে বসের দিকে তাকালো রানা। ভাবটা যেন কোনো সমস্যাকেই বড় বলে মনে করে না। তোমার কাছে প্রচুর হেরোইন থাকলে মাফিয়াকে বোঝানো সহজ হবে পার্টনার হিসেবে তুমি অত্যন্ত লোভনীয়, বললেন রাহাত খান। কিন্তু স্যার, এই জিনিস আমি পাবো কোথায়? আপনি কোনো ব্যবস্থা করতে পারবেন না? আহ, আমি কোত্থেকে পাবো? তবে আমি জানি তুমি চাইলে কেউ একজন প্রচুর আফিম দিতে পারবে তোমাকে। ডেলিভারি স্যার? কায়রো, বলে অন্য প্রসঙ্গে চলে গেলেন রাহাত খান। মাফিয়ার কাছে তোমার প্রমাণ করতে হবে তুরস্ক থেকে নিউ ইয়র্কে হেরোইন নিয়ে যাবার ফুল প্রুফ একটা সিস্টেম জানা আছে তোমার। ফুল প্রুফ মানে ফুল প্রুফ। যদি কাস্টমস ধরে, তুমি জেলে যাবে। মাফিয়া যদি সন্দেহ করে এটা একটা সেট আপ, কাস্টম তোমার শিপমেন্ট ধরার জন্যে যথাসাধ্য চেষ্টা করছে না, তাহলে ওরা তোমাকে খুন করবে।
দুটোর মধ্যে যেটাই ঘটুক তোমার অপারেশন ভেস্তে যাবে। ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়া দরকার স্যার, বলল রানা চিন্তিত। হিরোইন পাচার করার জন্যে কৌশিকানরা কফিন থেকে শুরু করে গাড়ির গদি পর্যন্ত কিছুই বাকি রাখেনি। আমরা কি স্যার এমন কিছু ভেবেছি যা ওদের মাথায় খেলেনি? না রানা, বললেন বস, আমরা কিছুই ভাবিনি। এই ব্যাপারটা তোমার জন্যে রেখে দেয়া হয়েছে। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে উপায় নিশ্চয় কিছু একটা পেয়ে যাবে। মাত্র 1 সপ্তাহ স্যার? চেয়ার ছাড়বার সময় জিজ্ঞেস করলো রানা। রাহাত খান অন্যমনস্ক, বোধহয় রানার কথা শুনতেই পাননি। কামরা থেকে বেরিয়ে যাওয়ার সময় রানার পিঠ চাপড়ে দিল সোহেল। ফিসফিস করে বলল, এটা নিয়ে দুশ্চিন্তায় ভোগা কোনো মানে হয় না। তোর যা মাথা, বিদ্যুৎ চমকের মতো কিছু একটা পেয়ে যাবি। বরাবর যেমন পাস আর কি। সোহেলের এই ক্ষীণ বিদ্রুপের জবাবে চুপ করে থাকলো রানা। মাথাটা ভার হয়ে আছে ওর। মনে হচ্ছে গভীর পানিতে হাবুডুবু খাচ্ছে। ঘাড় ফিরিয়ে একবার পিছন দিকে তাকালো। মনে পড়ে গেছে বসকে অন্যমনস্ক দেখাচ্ছিল। 1 মিনিট রানা। চোখাচোখি হতেই ডাকলেন রানাকে। পিছিয়ে পড়ল রানা। ইতিমধ্যে কামরা ছেড়ে বেরিয়ে গেছে সোহেল। রিভলভিং চেয়ার ছেড়ে উঠে এলেন রাহাত খান। আগে কখনো যা করেননি, আজ তিনি তাই করলেন। একটু ঝুঁকে রানার হাত দুটো ধরলেন, তুলে আনলেন নিজের বুকের কাছে। এখানটা পড়ছে রানা, নিচু কণ্ঠে বললেন। তুমি দেখো, অনন্যর আত্মা যেন শান্তি পায়। সোহেলকে বিদায় জানিয়ে প্রফেসর শামশের আলীর সঙ্গে টেকনিক্যাল ডিপার্টমেন্টে চলে এলো রানা। ওখানে ওর নাক, চুল ইত্যাদির মাপ নেওয়া হবে, কিছু ফটোও তোলা হবে। ব্যাপারটা সত্যি ভারী কঠিন। কাজের ফাঁকে একসময় বললেন প্রফেসর আলী, ভবিষ্যৎ পার্টনারকে প্রভাবিত করার জন্য আপনাকে বেশ কিছুটা হেরোইন পাচার করতে হবে। গত 15 দিন ধরে আমি আর আমার লোকজন কয়েকশো পদ্ধতির কথা ভেবেছি, কিন্তু পরে খোঁজ নিতে গিয়ে জানা গেছে এসব পদ্ধতি অনেক আগেই ব্যবহার করা হয়ে গেছে, কিংবা কাস্টমস জানে ব্যবহার করা হতে পারে। গাড়ির ইঞ্জিন, ফলস প্যানেল, এমনকি জাপানি রেডিও বা ডেক সেট পর্যন্ত। হয় ট্রেনিং পাওয়া কুকুর গন্ধ শুকে হেরোইন বের করে ফেলে, নয়তো কাস্টমসের এক্স রেতে ধরা পড়ে যায়। মেক্সিকানরা কি করেছিল জানেন না? ওরা গরু, ছাগল আর ভেড়ার পেট কেটে ভেতরে হেরোইন ঢোকায়, তারপর পেট সেলাই করে ওগুলোকে সীমান্ত দিয়ে পার করায়। কিন্তু কয়েকদিনের মধ্যে কাস্টমস ব্যাপারটা ধরে ফেলে। আমদানি করা ফল পরীক্ষা করা হয় টিনজাত খাবার। বোমার ভয়ে হাতে থাকা ল্যাগেজও তন্ন তন্ন করে চাষ করে। আর আমি আমার পেটে করে নিয়ে যাই? বুড়ো কুচকে জানতে চাইল রানা। প্রফেসর আলী চিন্তায় ডুবে যাচ্ছেন বুঝতে পেরে তাড়াতাড়ি আরেকটা প্রশ্ন করল রানা। প্লেনের ভিতর সিটের তলায় লুকিয়ে রাখতেই বা অসুবিধে কি? এয়ারলাইন স্যানিটেশন ওয়ার্কারের সহযোগিতা দরকার হবে। আরোহীরা নেমে যাবার পর প্লেনটা যে পরিষ্কার করে, আপনার রেখে যাওয়া হেরোইন সে তার ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকুম ক্লিনারে ভরে নেবে। আইডিয়াটা মন্দ নয়। রানা আশাবাদী হয়ে উঠছে। কিন্তু মুশকিল হলো এটাও পুরানো। আপনি বোধহয় জানেন মার্সে আর মিউনিকের সাপ্লাইয়ারদের ল্যাবরেটরি আছে। পাচারের নিরাপদ পদ্ধতি আবিষ্কারের জন্যে দুনিয়ার সেরা মেধাবী লোকদের অবিশ্বাস্য মোটা টাকা বেতন দিচ্ছে বছরের পর বছর। স্বভাবতই আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে তারা। তখনও বিড়বিড় করছেন প্রফেসর আলী। বিদায় নিয়ে চলে এলো রানা। পরবর্তী 5 দিন তুর্কি ভাষাটা ঝালিয়ে নিল রানা, আর ওর নতুন তুর্কি পরিচয় মুখস্থ করলো। সেই সঙ্গে ভাবতে লাগলো হেরোইনের বড়সড় একটা চালান কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া যায়। বিসিআই টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়মিত যোগাযোগ রাখছে ওর সঙ্গে, তবে রানার মতো তারাও ফুল প্রুফ কোনো উপায় খুঁজে পাচ্ছে না। রোলস রয়েসের 1 মাইল লম্বা ওয়ারিংয়ে হেরোইন লুকিয়ে রাখবার ব্যাপারটা আইডিয়া হিসেবে একজন রিসার্চারের কাছে চমকপ্রদ বলে মনে হতে পারে,
তবে এ ধরনের কোনো প্ল্যানে নিজের প্রাণ বাজি ধরতে রাজি নয় রানা। তাছাড়া রানা সমস্যা বড়, একটা চালান নিয়ে যাওয়া, নামমাত্র নমুনা নয়। দুটো অ্যাসপিরিন আর কড়া 1 কাপ কফি খাওয়াতে পারো? সেদিন অফিসে ফিরে প্রাইভেট সেক্রেটারি কাকলিকে বলল রানা। মাসুদ ভাই, তোমার বুঝি মাথা ধরেছে? হ্যাঁ ধরেছে, তবে যদি ভেবে থাকো তুমি টিপে দিলে সেরে যাবে, তাহলে ভুল করবে, তিক্ত কণ্ঠে বলল রানা। যা বলছি করো, কফি আর পিল দাও। আমি আবার কখন তোমার মাথা টিপে দিতে চাইলাম? বিড়বিড় করতে করতে পাশের কামরায় চলে গেল কাকলি। ডেস্কের উপর বিরাট একটা বিদেশি লেজার রয়েছে। কদিন হলো পড়ছে রানা। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যত রকমের পণ্য আমদানি করা হয় তার উপর একটা সার্ভে এটা। কি সাংঘাতিক, তুমি আবার ওই ভারী বইটা খুলে বসেছ? ফিরে এসে তিরস্কারের সুরে বলল কাকলি। রানা যেন ছোট্ট একটা দুষ্ট বালক। ভারী শুধু বইটা নয়, পাতাগুলো। তুমি হয়তো আমার হয়ে ওগুলো উল্টে দিতে চাইবে। রক্ষে করো। টেটটা ডেস্কে নামিয়ে সভয়ে টেরেটা ডেস্কে নামিয়ে সভয়ে পিছিয়ে গেল কাকলি। আবার চোখের সামনে থেকে সরে গেল সে। ট্যাবলেট আর কফি খেয়ে লেদারটার ভিতর ডুব দিল রানা। এবার নিয়ে গত কদিনে 5 বার। সময় বয়ে চলেছে। হঠাৎ কার্পেটে নরম পায়ের শব্দ একটু বিঘ্ন সৃষ্টি করলো মনোসংযোগে। তারপর আবার রানা মগ্ন হয়ে পড়ল। খানিক পর ফের বাধা। এই শব্দটা পরিচিত। একটা চকোলেটের মোড়ক খোলা হচ্ছে। কি চকোলেট কে জানে। কাকলির কোনো এক ভাই সিঙ্গাপুর না কোথা থেকে যেন পাঠিয়েছে। মোড়ক খুলবার সময় এরকম মোড়মোড় আওয়াজ হয়। আজ 3 দিন ধরে শুধু ওই চকলেট খেয়েই পেট ভরাচ্ছে মেয়েটা। এত সুন্দর ফিগারটাই না নষ্ট করে ফেলে। আবার লেজারে ডুব দিতে যাবে রানা, কিন্তু পারা গেল না। কাকলের মুখের ভিতরটা পানিতে ভরে গেছে। ঘন ঘন ঢোক গিলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হচ্ছে তাকে। তারপর গোটা ব্যাপারটা সম্পূর্ণ অন্যদিকে মন নিল। রানা পুরোপুরি সচেতন হওয়ার পর আবিষ্কার করলো কাকলি ঠিক ওর চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছে। পুরোপুরি সচেতন হওয়ার কারণটা হলো ওর মুখে একটা চকোলেট গুজে দিয়ে কাকলি রানার মাথার চুলে বিলি কাটছে। তারপর ধীরে ধীরে কপালটা টিপে দিতে শুরু করলো। ভালো লাগছে মাসুদ ভাই? চকলেট চুষতে চুষতে ভাবলো রানা। ভালোই তো। অফিস আওয়ারের শেষে সোহেল রানাকে নিতে এলো। জানালো বস ওর জন্য অফিস আওয়ারের শেষে সোহেল রানাকে নিতে এলো। জানালো বস ওর জন্য অপেক্ষা করছে। সোহেলের ভাবটা এমন, রানা যেন কোনো গুরুতর অন্যায় করেছে। বস ওকে শাস্তি দেওয়ার জন্য ডাকছেন। আরও 48 ঘন্টা পর প্লেনে উঠছো তুমি রানা। চেম্বারে ঢুকে বসতে না বসতে বললেন রাহাত খান। টেকনিক্যাল ডিপার্টমেন্ট বা তুমি কোনো সিস্টেম খুঁজে পেয়েছো? পেয়েছি স্যার। বসের ডেস্কের উপর একটা তালিকা রাখলো রানা। এগুলো দরকার হবে আমার। কাগজটায় দ্রুত চোখ বুলালেন রাহাত খান। তারপর মন দিয়ে 2 বার পড়লেন ওটা, সেইবার প্রচুর সময় নিয়ে। আরে, এ তো অবিশ্বাস্য ব্যাপার মনে হচ্ছে। পর্তুগিজ এক্সপোর্টারকে একটা অর্ডার, একটা রেলওয়ে কার লিজ, এক দক্ষিণ আমেরিকান আর এক জার্মান কোম্পানির মালিকানা। ব্যাস, এত সহজ? আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট আফিম লুকানোর কথা বলেছিল, ব্যাখ্যা করলো রানা। আইডিয়া বা অ্যাপ্রোচটাই আমার পছন্দ হয়নি স্যার। তা তো আমি নিজেই দেখতে পাচ্ছি। তোমার এটা ফুল প্রুফ এতটাই যে সেফ একটা জোক বলে মনে হচ্ছে। কংগ্রাচুলেশন মাই বয়। না স্যার, কৃতিত্বটা আসলে পুরোপুরি আমার প্রাপ্য নয়, বলল রানা। আমাকে অনুপ্রাণিত করেছে কাকলি। চোখ সরু করে ওর দিকে তাকালো সোহেল। সেটা লক্ষ্য করে মনে মনে হাসলো রানা। ভাবল, তোর মনটা সন্দেহ পরায়ণ, নোংরা দোস্ত।
3। রোদ লেগে চিকচিক করছে সাগরের পানি। সৈকতে যত দূর দৃষ্টি যায় সুইমিং ট্যাঙ্ক ও বিকিনি পরা যুবক যুবতী ছাড়া আর কিছু চোখে পড়ে না। আজ 10 দিন হলো ঢাকা ছেড়েছে রানা। প্রথম 5 দিন রানা ভারতে ছিল, তুরস্কে ছিল 3 দিন, একদিন ছিল মিশরে। আজ সকালে লেবাননে এসে রাজধানী বৈরুতে 5 স্টার হোটেল হিলটনে উঠেছে। কায়রোর রানা কায়রোয় রানা গিয়েছিল বান্ধবী ফারাহ জিন্নাতের বাবা, যোগাযোগ ও পরিবহন প্রতিমন্ত্রী মিস্টার শাহ নওয়াজের কাছে বিশেষ একটা অনুরোধ নিয়ে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় রামনগর থানার দারোগাবাবু সদাশয় গুপ্ত, সদাশয় ব্যক্তি, পুরানো অফিসার ভগবান রাজীব ত্রিপাঠী সম্পর্কে প্রচুর তথ্য দিতে পেরেছেন ওকে। ঘটনাচক্রে ওখানে ওর সঙ্গে দেখা হয়ে গেছে পুরানো বন্ধু নিক হিউবার্টের। হিউবার্ট মার্কিন সরকারের অ্যান্টি নার্কোটিক স্কোয়াডের একজন এজেন্ট। সেও একটা কেসের তদন্ত নিয়ে মেদিনীপুরে এসেছে। দীর্ঘ বৈঠক আর কথা কাটাকাটির পর একটা সমঝোতায় পৌঁছেছে দুই বন্ধু। বিসিআই টেকনিক্যাল ডিপার্টমেন্ট রানার মুখ আর মাথার উপর সামান্যই হাত লাগিয়েছে, তবে তাতে পরিবর্তন ঘটেছে বিরাট। নাকের সিলিকন ব্রিজ চেহারায় বাজ পাখি সুলভ তীক্ষ্ণ একটা ভাব এনে দিয়েছে। এখন আর মাসুদ রানা নয় ও, ওর বর্তমান পরিচয় ফাহিম আর সালান। আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, তবে খুব কমই টান দিতে দেখা যাচ্ছে। পরে আছে সাদা আলখেল্লা আর স্যান্ডেল, চোখে মুখে বেপরোয়া, প্রায় মার মুখে একটা ভাব ধরে রেখে বালির উপর দিয়ে হাঁটছে। যেসব মেয়েরা ধনী পুরুষ শিকার করতে সৈকতে এসেছে তারা ওর ধারে কাছেও ঘেঁষবে না। অর্ধনগ্ন লেবানিস আর ইউরোপিয়ান মেয়েরা বিচ বল খেলছে। তাদের মধ্যে অনেকেই ওর দিকে দ্বিতীয় এমনকি তৃতীয়বারও তাকালো। ইচ্ছে করে কবজিতে প্লাটিনাম রোলেক্স আর আঙুলে ঢাউস একটা হীরের আংটি পরেছে রানা। এগুলো গুন্ডা আর অপরাধীদের ট্রেডমার্কই বলা যায়। সামনের দিকটায় সৈকতের কিনারা ঘেঁষে লাল আর সাদা রঙের ডোরাকাটা এক সারি তাঁবু দেখা যাচ্ছে। ওদিকটায় আন্তর্জাতিক মেহমানরা নিভৃতে ঝিমোয়। উত্তেজনাকর বিপজ্জনক কর্মক্ষেত্র থেকে পালিয়ে এসেছে ভূমধ্যসাগরে ডুব দিয়ে শান্তিময় সময় কাটানোর জন্য। দুটো মেয়ে যথেষ্ট মেকআপ নিয়েছে, স্তন তেমন আকর্ষণীয় নয়, তবু টপলেস। থমকে দাঁড়িয়ে অকারণ রাগ আর তাচ্ছিলের সঙ্গে তাকালো ওর দিকে। ওর মধ্যে কি দেখলো কে জানে। প্রশ্নটা করা মাত্র এক ছুটে যে যার বয়ফ্রেন্ডের কাছে ফিরে গেল নিজেদের তাঁবুর সামনে। রানা অবাঞ্ছিত আগন্তুক, গুন্ডা, ওদের দৃষ্টি সে কথাই বলছে। তুমি সত্যি যদি মিস্টার আলবার্ট ডি মোনা কার্টিসকে চাও? দুজনের মধ্যে রোগা মেয়েটা বলল, হাত তুলে দূরের একটা তাঁবু দেখাচ্ছে। তাহলে সোজা ওদিকে যেতে হবে। ধন্যবাদ। তারপরে ও দাঁড়িয়ে থাকলো রানা। ওর নতুন চেহারায় যা থাকবার তা তো আছেই, আরও আছে রক্ত পানি করা দৃষ্টি। মেয়ে দুটোর কাঁধের সূক্ষ্ম লোম দাঁড়িয়ে গেল। তাড়াতাড়ি হাত দিয়ে নিজেদের উন্মুক্ত বুক ঢাকলো তারা। এতক্ষণে সিগারেট ফেলে দিয়ে স্যান্ডেল দিয়ে পিষল রানা। তারপর দেখিয়ে দেয়া তাঁবুটার দিকে এগোলো। রানা যে ধরনের কাজ, আলবার্ট ডি মোনা কার্টিসের মতো একজন লোকই দরকার ওর। লোকটা ইটালিয়ান, 3 পুরুষ ধরে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছে। দুটো রিফিউজ ডিসপোজাল কোম্পানির প্রেসিডেন্ট, রিয়েল এস্টেট ডিলার, রেস ট্রাক শেয়ার হোল্ডার, চ্যারিটি চেয়ারম্যান। ডি মোনা নিউ ইয়র্কের সবচেয়ে বড় 2 মাফিয়া পরিবারের একটার প্রধানও বটে, অর্থাৎ সে একজন ডন। ডি মোনা বৈরুতে এসেছে অল্প কদিনের ছুটি নিয়ে। তবে তার ছুটিটাকে ব্যবসায়িক সফরে পরিণত করতে যাচ্ছে রানা। অনুভব করলো ওর পিছন থেকে 2জন লোক এগিয়ে আসছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তাদের পিস্তল দুটো ওর পিঠে তাক করা, কাজেই দৌড় দেওয়ার কোনো মানে হয় না। দাঁড়ালো রানা।
আরেকটা সিগারেট ধরালো। অপেক্ষা করে দেখা যাক। সাদা স্যুট পরা মাসল ম্যান, ট্রাউজারের পকেটে পিস্তল, হাত দিয়ে বার ধরে আছে। দুজনের চোখেই গাঢ় চশমা, সাদা স্যুট যেন দাঁতের সঙ্গে ম্যাচ করা। এই থামো, তুমি কাউকে খুঁজছো? জিজ্ঞেস করলো দুজনের মধ্যে যে লোকটা বেশি তাগড়া। মাথায় বুদ্ধি বোধহয় একটু কম, তা না হলে দাঁড়ানো কাউকে থামতে বলবে কেন? রানা জবাব দিল, ব্যবসা নিয়ে কথা আছে। কার সঙ্গে? যে লোকটা ওই তাঁবুতে আছে। দাঁড়াও, আমার কলিং কার্ড দেখাচ্ছি। কলিং কার্ড দিচ্ছি। এই যে, এই দেখো। হাতটা খুব ধীরেই নাড়ছি। আলখেলার ভিতর থেকে ছোট একটা প্লাস্টিসিন ব্যাগে ভরা সাদা পাউডার বের করলো রানা। ওজন করলে 4 আউন্সের বেশি বেশি হবে না। এই কলিং কার্ডের বাজার দর $1,00,000। বডিগার্ডদের মধ্যে হাতিটাই দাঁত বের করে হাসলো। যদি ভেবে থাকো ওই তাঁবুর বসকে এটা দিয়ে ফাঁসাবে, আমি বলবো তুমি সুস্থ নাও। উনি বস বৈরুতে আসার আগেই এখানকার সব পুলিশকে কিনে নিয়েছেন। সেটা জানি বলেই তো কার্ডটা আমি সই করতে এনেছি। এই কার্ড তুমি শুধু পৌঁছে দাও। সে যদি চায় এটা ফেলে দিতে পারে। শুধু বলবে আমার উপর একবার যেন চোখ বুলায়। পরে যখন দেখা করব, আমি চাই সে যেন তখন আমাকে চিনতে পারে। দেহরক্ষীরা রানার বক্তব্য বিবেচনা করে দেখছে। ওরা শুরুটায় পেশাদারি একটা ভঙ্গি ওর শুরুটায় পেশাদারি একটা ভঙ্গি আছে। তাছাড়া তাদের কাজ অনেক সহজও করে দিচ্ছে। তোমার নাম কি? ফাহিম আরসালান, তুর্কি। শোনো, ছুটি কাটাতে এসেছেন, তাই মিস্টার ডি মোনা চান না কেউ তাকে বিরক্ত করুক। তবু আমি দেখছি কি করা যায়। মৌন দেহরক্ষী রানার সঙ্গে থাকলো। প্রথমজন ঢুকে পড়ল তাঁবুর ভিতর। 5 মিনিট পর তাঁবুর ফ্লাপ তুলে একটা মেয়ে বেরোলো। কপালে মস্ত টিপ, পরনে শাড়ি, গায়ের রং আধ ফর্সা। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এরকম মেয়ে দেখেছে রানা। সৈকতের উপর দিয়ে হেঁটে পানির কিনারায় গিয়ে দাঁড়ালো। 1 মিনিট পর বেরোলো আলবার্ট ডি মোনা কার্টিস। লোকটা লম্বা, শরীরটা যেন চওড়া কংক্রিটের পাঁচিল, মাথায় সোনালি চুল। চারপাশে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো, যেন বুঝতে চাইছে সূর্য উঠেছে কিনা, কি ওঠেনি। তারপর অলস ভঙ্গিতে হাঁটলো, থামলো সাগরের কিনারায় পৌঁছে মেয়েটার পাশে। তবে রানাকে দেখেছে সে। মেমোরি ব্যাংকে ওর মুখটা রেকর্ডও হয়ে গেছে। ঘুরে ওই জায়গা ত্যাগ করলো রানা। যোগাযোগ ঘটেছে। নিউ ইয়র্ক মাফিয়ার ওই বিশেষ ডনও হিলটনে উঠেছে। রানা 11 তলায়, সে 22 তলায়। দিনের বাকি সময়টা হোটেল ছেড়ে কোথাও বেরোয়নি রানা। এ তো সহজ হিসাব। ওর দেয়া হেরোইন মান পরীক্ষা করতে ডি মোনার খানিকটা সময় লাগবে। ওর সুইটের টিভিতে ডিশের লাইন আছে। খেলা দেখে সময় কাটানো গেল। রাত 11টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়ল রানা। একটার সময় নক হলো সিটিং রুমের দরজায়। বেডরুম থেকে এসে দরজা খুলল রানা। পেটে ডেবে যাওয়া পিস্তলের মাজল ঠেলে একটা শোকেসের গায়ে নিয়ে এসে ফেলল ওকে। পিস্তলটা প্রকাণ্ড সেই দেহরক্ষীর হাতে। খালি হাতটা দিয়ে আলো জ্বালল সে। সাপের মতো পুরোপুরি ঠান্ডা ঠান্ডা নির্লিপ্ত দেখাচ্ছে তাকে। দ্বিতীয় দেহরক্ষী যেখানে যা পাচ্ছে সব খুলে দেখছে। ব্যাগগুলো কিছু পেল না কার্পেটের তলাতেও। খামোখা ওয়ার্ডরোব খালি করে ফেলল। স্বভাবতই 3-2 রোটেটা পেল সে। নাইট স্ট্যান্ডের তলায় টেপ দিয়ে আটকে রেখেছিল রানা। একটা আগ্নেয়াস্ত্র পাওয়া না গেলে সেটা অদ্ভুত বলে মনে হতো লোকটার। সবশেষে সার্চ করে সন্তুষ্ট হওয়ার পর রানার পেট থেকে পিস্তলটা সরানো হলো। প্রকাণ্ড দেহের ইঙ্গিত পেয়ে করিডোর থেকে সুইটে ঢুকলো ডি মোনা। ঢুকে পিছনে হাত নিয়ে গিয়ে বন্ধ করে দিল দরজাটা। হেরোইন ভরা ব্যাগটা একটা সোফার উপর ছুঁড়ে দিল সে। তুমি নাকি আমার সঙ্গে কথা বলতে চাও? লোকটার আচরণে সতেজ একটা ভাব আছে।
অসন্তোষের চিহ্নমাত্র নেই। কারণটা রানা আন্দাজ করতে পারছে। ব্যস্ত মানুষকে কোনো কাজ করতে না দিয়ে শুধু আরাম করতে বললে তাকে আসলে বিপদে ফেলে দেয়া হয়। স্বআরোপিত সেরকম একটা বিপদের মধ্যেই ছিল মোনা। তারপর রানার উপর চড়াও হওয়ার সুযোগ পেয়ে ছুটির একঘেয়েমি থেকে বেরিয়ে এসেছে। তার নীল চোখ মাপছে রানাকে, যেন লাশ বানাবে বা কফিনে ভরবে। দেখতে চাইছে গভীর রাতে ঘুম ভাঙালে কিরকম ঘামে সামনের লোকটা। আমার ধারণা তুমিও আমার সঙ্গে কথা বলতে চাও, জবাবে বলল রানা। ওর ইংরেজিতে তুর্কির টান থাকলো। আমি সবচেয়ে উন্নত মানের টার্কিশ হেরোইনের কথা বলছি। বলছি ওগুলোর বড় একটা চালান যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা। তাই সামান্য আগ্রহ দেখিয়ে জিজ্ঞেস করলো ডিমোনা, কার জন্যে? লোকটা রানাকে একজন মেসেঞ্জার ধরে নিয়েছে, কিংবা হয়তো ভাবছে কোনো সাপ্লাইয়ারকে ডাবল ক্রস করছে ও। নাইট স্ট্যান্ডে স্কচের একটা বোতল আর দুটো গ্লাস রয়েছে। 1 আউন্স করে হুইস্কি ঢেলে একটা গ্লাস দিয়ে মোনাকে সাধলো রানা। গ্লাসটা নিল সে, তবে চুমুক দিল রানার পরে। আমার জন্যে মোনা, শুধু আমার জন্যে। আচ্ছা, $1,00,000 মূল্যের কলিং কার্ডের কথা ভাবছে মোনা। বড় চালান? জানতে পারি কত বড় চালানের কথা বলছো তুমি? সে অনেক, মিস্টার মোনা। 100 কেজি আফিম থেকে যতটা হেরোইন তৈরি হয়, হিসেবটা নিশ্চয় তুমি জানো। মনে মনে লোকটার প্রশংসা করতে বাধ্য হলো রানা। তার গিলাস থেকে এক ফোঁটা হুইস্কিও সলকায়নি, শুধু চোখ দুটোর পাতা কয়েক সেন্টিমিটার চওড়া হলো। এই 100 কেজি আফিম থেকে? ভুল শোনোনি মিস্টার, এটা প্রথম শিপমেন্ট। যুক্তরাষ্ট্রের রাস্তায় $1,000,000,000 ব্যবসা করবে। প্রথম শিপমেন্ট? গিলাসে তাড়াহুড়ো করে একটা চুমুক দিল ডিমোনা। তারপর নরম শব্দে একটু হাসলো। তুমি খুব বড় বোলচাল মারছ, মিস্টার আরসালান। কিছু যদি মনে না করো, আমি ঠিক বুঝতে পারছি না তোমাকে বিশ্বাস করা যায় কিনা। আজ আমি এখানে সেখানে বেশ কয়েকজনকে ফোন করলাম, কেউ তোমার নামই শোনেনি। শুনবে না তো, তোমার রেগুলার সাপ্লাইয়াররা কেউই শুনবে না। ঠিক তাই। গুড, বলল রানা। ব্যাপারটাকে এভাবেই থাকতে দাও। সম্ভব নয়। ডিমোনা যেন গুলি ছুড়ল। কারো সঙ্গে কোনো কাজ করার আগে প্রথমেই আমরা রেফারেন্স দাবি করি। কলিং কার্ডটাই আমার রেফারেন্স। আরও বলে চলেছে ডিমোনা। একবারের ডেলিভারিতে ওই পরিমাণ হেরোইন বহন করা অসম্ভব। কেউ কোনো দিন পারেনি। আমি পারবো। দ্বিতীয় শিপমেন্ট হয়তো প্রথমটার দ্বিগুণ হবে। কথা না বলে রানাকে আরো ভালো করে দেখছে ডিমোনা। নীরবতা ভেঙে রানাই আবার কথা বলল। ব্যাপারটা তোমাকে আরো পরিষ্কার করে বলি, যাতে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। তোমার দৃষ্টিতে কি সম্ভব আর কি অসম্ভব এর কোনো গুরুত্ব নেই। চালানটা নিউ ইয়র্কে আমি নিয়ে যাচ্ছি। কেনার সুযোগটা সবার আগে তুমিই পাচ্ছ। তোমার যদি আগ্রহ না থাকে, নিউ ইয়র্কে পৌঁছে আমি সেফ আরেক পরিবারের কাছে যাব। কে বলল আমি আগ্রহী নই? অবশ্যই আমি আগ্রহী। কিন্তু তুমি ভাবছো এত ভালো ভালো নয়, ঠিক? ভাবছো এই তুর্কি ব্যাটার প্রস্তাব সত্যি হলে সূর্যও কাল পশ্চিমে উঠবে। আমি বরং তোমাকে আসল ব্যাপারটা খুলে বলি। আফিম কেনা আমার জন্যে কোনো সমস্যা নয়। তুরস্কের পাহাড়ি এলাকা চেনা থাকলে যে কেউ তা কিনতে পারবে। যেসব সাপ্লায়ারকে ফোন করেছো তারা আমাকে চেনে না। আরে, আমার প্ল্যান প্রতিদ্বন্দ্বীদের জানিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? হাসলো রানা, মাথা নাড়ল। না, আসল কথা হলো আমার কাছে ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম আদৌ আছে কিনা। আছে কি নেই স্বীকার করছি, আমার মুখের কথা বিশ্বাস করাটা তোমার জন্য বোকামি হয়ে যাবে। আবার পাগল না হওয়া পর্যন্ত আমার সিস্টেমটা আগে ভাগে তোমাকে আমি জানাবো না। তবে নিজস্ব একটা সিস্টেম সত্যিই আমার আছে, ফুল প্রুফ। ঢুকে খালি করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো মোনা। সিস্টেম সবারই একটা থাকে। আর শালান? সোফা সেরে ইঙ্গিতের দরজার দিকটা দেখালো দেহরক্ষীদের। তো যেমন বললাম, তুমি আমাকে আগ্রহী করতে পেরেছ।
যদি কখনো নিউ ইয়র্কে পৌঁছাতে পারো, দেখা করো আমার সঙ্গে। না, তা বোধহয় করবো না। তার সঙ্গে দরজা পর্যন্ত হেঁটে এলো রানা।